তো আমরা আজকে আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান চতুর্থ অধ্যায় শ্বসন নিয়ে। আর এই শ্বসনের একটা টপিক হচ্ছে পার্ট 4 থেকে 6 শ্বসন পদ্ধতি। তো আমি এটা নিয়ে আলোচনা করতেছি এখন। তো আমি যখন শ্বসনের সংজ্ঞা লিখে দিই তখন বলছিলাম যে শ্বসন শুধুমাত্র শ্বাস ত্যাগ করা আর গ্রহণ করা না। শ্বসন মানে হচ্ছে আমাদের কোষের ভিতর শক্তি উৎপাদন হয়, এটাও শ্বসনেরই কাজ। তো সেই হিসাবে আমি যদি শ্বসন পদ্ধতিটাকে বলতে চাই তাহলে শ্বসন পদ্ধতিটা মূলত দুই ভাগে বিভক্ত। আমি একটা চার্ট আকারে যদি এটাকে লিখি, এটাকে এইভাবে লিখতে পারবো যে শ্বসনটা দুই ভাগে বিভক্ত বা দুই ধরনের। একটাকে আমরা বলতে পারি বহিঃশ্বসন। বহিঃশ্বসন যেটা আমরা বাহ্যিকভাবে বুঝতে পারি যে আমি শ্বাস গ্রহণ করতেছি আর ছাড়তেছি। তুমি যদি এরকম করো, একটু একটু জোরে শ্বাস নাও আর ছাড়ো, যেমন আমি নিচ্ছি, এটাকেই বলে বহিঃশ্বসন। ঠিক আছে, শ্বাস নেওয়া আর ছেড়ে দেওয়া। আরেকটা আছে তোমার অন্তঃশ্বসন। এই অন্তঃশ্বসনটা কি? অন্তঃশ্বসনটা হচ্ছে আমাদের মানে আমরা যে অক্সিজেনটা গ্রহণ করতেছি ওই অক্সিজেনটা রক্তের সাথে মিশে আমাদের কোষের ভিতরে যাচ্ছে। প্রত্যেকটা কোষের ভিতরে গিয়ে ওইখানে যে মাইটোকন্ড্রিয়া থাকে, ওই মাইটোকন্ড্রিয়াতে গিয়ে শক্তি উৎপাদন করতেছে। ওই শক্তি উৎপাদন করাটাকেই বলে অন্তঃশ্বসন। আর আমরা যে শ্বাস নেই আর ছাড়ি সেটাকে বলে বহিঃশ্বসন। আশা করি বুঝতে পারছো যে বহিঃশ্বসন কি আর অন্তঃশ্বসন কি। তো আমি পরে বিস্তারিত সংজ্ঞাও লিখে দিব, আপাতত শুধু নামগুলো জানতেছি। তো এই যে বহিঃশ্বসন, এটা আবার দুইটা ভাগে ভাগ করা যায় আর কি। বহিঃশ্বসনকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রশ্বাস। প্রশ্বাস মানে হচ্ছে আমরা যে ওই করতেছি সেটাই প্রশ্বাস। আর একটা হচ্ছে নিঃশ্বাস, যেটা আমরা ছেড়ে দিচ্ছি, অর্থাৎ এটা প্রশ্বাস, এটা নিঃশ্বাস। মানে যেটা ছেড়ে দিচ্ছি সেটা নিঃশ্বাস, আর যেটা গ্রহণ করতেছি সেটা প্রশ্বাস। তো আশা করি এই শ্বসনের বিষয়টা বুঝতে পারছো। তো আমি সংজ্ঞা লিখে দিব, তার আগে একটু অল্প আলোচনা করে নিই যে বহিঃশ্বসনটা হচ্ছে মূলত গ্যাসীয় আদান প্রদান, অর্থাৎ অক্সিজেন নেওয়া আর কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেওয়া। ঠিক আছে, তো গ্যাসীয় আদান প্রদান, এটাকে আমি সংক্ষেপে লিখতে পারি গ্যাসীয় আদান প্রদান। ঠিক আছে, তো গ্যাসীয় আদান প্রদানের মধ্যে প্রশ্বাসটা হচ্ছে কি? প্রশ্বাস হচ্ছে O2 গ্রহণ, অক্সিজেন গ্রহণ। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, আমরা বলার সময় বলি যে অক্সিজেন, কিন্তু আমরা যখন শ্বাস নেই আর কি, তখন কিন্তু শুধু অক্সিজেন যায় না, অক্সিজেনের সাথে অন্যান্য ম্যাটেরিয়ালও কিছু যায়। যেমন ধুলাবালি থাকলে সেটা যাবে, বা কোনো ক্ষতিকর পদার্থ থাকলে সেটা যাবে, এবং অল্প পরিমাণে কার্বন ডাইঅক্সাইডও নাকি আমাদের শ্বাসের সাথে চলে যায়। ঠিক আছে, আচ্ছা নিঃশ্বাসের কথা যদি বলি, নিঃশ্বাস হচ্ছে কি? শ্বাস ত্যাগ। সাধারণত আমরা CO2 ত্যাগ করি আর কি। ওকে, তো এটা হচ্ছে বহিঃশ্বসন, যেটা আবার দুই ভাগে বিভক্ত, প্রশ্বাস নিঃশ্বাস। এবার আসো অন্তঃশ্বসন। তো অন্তঃশ্বসন জিনিসটা কি? একবারে সহজ ভাষায় বলতে গেলে ওই যে শক্তি উৎপাদন, ঠিক আছে, শক্তি উৎপাদন প্রক্রিয়া, সেটাই অন্তঃশ্বসন। তো আমি এখানে লিখতে পারি শক্তি উৎপাদন প্রক্রিয়া, পরে আমি বিস্তারিত লিখে দিব। তো এটাই হচ্ছে শ্বসন। তো এখন এই শ্বসনের বিষয়টা বোঝার জন্য আমি একটু চিত্র এঁকেও তোমাদের দেখাই। ঠিক আছে, যে বহিঃশ্বসনটা কি আর অন্তঃশ্বসনটা কি, একটু চিত্র এঁকে বোঝানোর চেষ্টা করতেছি, তোমরা দেখো। বহিঃশ্বসন, বহিঃশ্বসনটা হচ্ছে তোমরা তো জানো আমাদের ফুসফুস। এখানে এসে আবার দুই ভাগে বিভক্ত। আমি চিত্রটাও তো ভালো করে আঁকবো না, তাড়াতাড়ি করে এঁকে নিচ্ছি। এখানে থাকে আমাদের ফুসফুস। তো এখানে অনেক কিছুই আছে, আমি সব আঁকতেছি না আর কি। ওকে, তো এই যে ফুসফুস, তো আমাদের বহিঃশ্বসনটা হচ্ছে এরকম যে আমরা ফুসফুসে O2 বা অক্সিজেন গ্রহণ করতেছি এবং ছেড়ে দিচ্ছি। এই যে তীরটাই সেটা গ্রহণ করতেছি, আর তীর এইভাবে দিয়ে বোঝাচ্ছি ছেড়ে দিচ্ছি CO2। তো এইটাকেই মূলত বলে বহিঃশ্বসন, যে আমাদের ফুসফুসে কি করতেছে? অক্সিজেন ঢুকতেছে আর কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে। এটাকেই কি বলে? বহিঃশ্বসন। ঠিক আছে, এটা গেল বহিঃশ্বসন। এবার অন্তঃশ্বসনের কথা যদি বলি, অন্তঃশ্বসন
অন্তঃশোষণ জিনিসটা এরকম, আমাদের দেহে রক্তনালী থাকে আর কি, অনেক 3 ধরনের রক্তনালী আছে। এর মধ্যে একটা হচ্ছে কৈশিক নালী, যেটা খুবই ছোট ছোট, আমাদের সারা দেহে একবারে জালের মতো বিছায় আছে কৈশিক নালীটা, ঠিক আছে। এছাড়াও আছে ধমনী আর শিরা। তুমি হাতের বাহিরের যে অংশগুলো দেখো না, যে নীল নীল মনে হয়, এগুলো হচ্ছে শিরা। আর ধমনী হচ্ছে আমাদের দেহের ভিতরে থাকে, এটা আমরা বাহির থেকে দেখি না। তো ধমনী, শিরা, এটা হচ্ছে এই দুইটাই রক্তনালী। এছাড়া আরেকটা রক্তনালী আছে যেটাকে বলে কৈশিক নালী, খুবই চিকন চিকন। এই কৈশিক নালীটা আমাদের সারা দেহে বিস্তৃত। তো ওই কৈশিক নালী, ধরো এখানে জাস্ট বোঝার জন্য ধরে নাও এটা একটা কৈশিক নালী, ঠিক আছে, এটা একটা কৈশিক নালী। তো এই কৈশিক নালী দিয়ে রক্ত যাবে, অক্সিজেন যুক্ত রক্তটা যাবে আর কি। ধরে নাও এটা একটা কোষ, জাস্ট বোঝার জন্য ধরে নাও এটা একটা কোষ। এটা হচ্ছে রক্তনালী, আর এটা হচ্ছে একটা কোষ। তো এখানে যে ঘটনাটা ঘটবে আর কি, এই যে এই রক্তনালী থেকে অক্সিজেন যুক্ত রক্তটা আসবে কোষের ভিতর আইসা, এখানে মাইটোকন্ড্রিয়াতে বিক্রিয়া টিক্রিয়া করে শক্তি উৎপাদন করবে, এর সাথে কার্বন ডাই অক্সাইড করবে। তো এই কার্বন ডাই অক্সাইডটা আবার রক্তনালীতে রক্তের সাথে গিয়ে মিশে যাবে। তো এই যে কার্বন ডাই অক্সাইড যুক্ত মানে অক্সিজেন যুক্ত রক্ত কোষে প্রবেশ করতেছে, আর কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কোষ থেকে বেরিয়ে আবার রক্তনালীতে যাচ্ছে, মাঝখানে শক্তি উৎপাদন করে যাচ্ছে আর কি। এই ঘটনাটাকে আমরা বলতেছি অন্তঃশোষণ, ঠিক আছে। তো আমি চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম যে বহিঃশোষণটা কি আর অন্তঃশোষণটা কি। তো এতটুকু তোমরা লিখে নিবা আর কি। আর এখানে কোনো প্রশ্ন থাকলে আমাকে এখন প্রশ্ন করতে পারো। আবার রিপিট করতেছি, তো দেখো, আর কেউ যদি লেখার বাকি থাকে এখনো লিখে নাও। তো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে শ্বসন 2 ধরনের, একটা বহিঃশ্বসন আর একটা অন্তঃশ্বসন, ঠিক আছে। তো আমরা যে শ্বাস নেই এবং শ্বাস ছাড়ি সেটা হচ্ছে বহিঃশ্বসন, এটা সবাই বুঝছো। আর অন্তঃশ্বসন হচ্ছে মানে আমরা যখন শ্বাসটা নেই তখন কি হয়, অক্সিজেন নেই না, আমরা অক্সিজেন নেই। তো এই অক্সিজেনটা ফুসফুসে গিয়ে রক্তের সাথে মিশে, ঠিক আছে। রক্তের সাথে মিশে এটা রক্তনালী দিয়ে প্রত্যেকটা কোষে কোষে যায়। তো প্রত্যেকটা কোষের ভিতর গিয়ে ওই অক্সিজেন যুক্ত রক্তটা ওইখানে গিয়ে অক্সিজেন কি করে, ওই আমাদের যে খাবার থেকে গ্লুকোজ উৎপন্ন হয় না, ওই খাবারের গ্লুকোজের সাথে অক্সিজেনটা বিক্রিয়া করে ওইখানে শক্তি উৎপাদন করে এবং কার্বন ডাইঅক্সাইড উৎপাদন করে। তো যে শক্তিটা উৎপাদন করে সেটা আমাদের কাজে লাগে, আমাদের চলাফেরা কাজকর্মের জন্য। আর যে কার্বন ডাইঅক্সাইডটা উৎপন্ন করে এটা আমাদের দেহের জন্য ক্ষতিকর, ঠিক আছে। এই কার্বন ডাইঅক্সাইডটা আবার রক্তে মিশে যায় এবং এটা আমরা নিঃশ্বাসের মাধ্যমে বের করে দিই। তো এটাই হচ্ছে মূলত শ্বসন, অন্তঃশ্বসন আর কি। অন্তঃশ্বসন কি এক কথায় যদি বলি, তো যে প্রক্রিয়ায় শক্তি উৎপাদন হয় সেটাই অন্তঃশ্বসন। তো আমি একটু পরই অন্তঃশ্বসন নিয়ে বিস্তারিত পড়াবো, চিত্র দিয়ে দেখাবো, তখন আরো বুঝতে পারবে। তো আমি এখন সংজ্ঞা লিখে দিব, তো তোমরা আমার সাথে সাথে সংজ্ঞা লিখো এবং কিছু বোঝানোর থাকলে সেটা আমি বুঝাই দিব। তো প্রথমেই আমি বহিঃশ্বসন কাকে বলে সেটা লেখাবো, কারণ শ্বসনের সংজ্ঞা আমি আগেই লিখাইছি। তো সবাই লিখে নাও বহিঃশ্বসন। তো বহিঃশ্বসন কাকে বলে, সংজ্ঞাটা এইভাবে লেখা যায়, যে প্রক্রিয়ায় ফুসফুসের মধ্যে গ্যাসীয় আদান প্রদান ঘটে তাকে বহিঃশ্বসন বলে। তোমাদের বইয়ের সংজ্ঞাটা এইভাবেই দেওয়া আছে, তো আমি এটাই লিখতেছি। যে প্রক্রিয়ায় ফুসফুসের মধ্যে গ্যাসীয় আদান প্রদান ঘটে তাকে বহিঃশ্বসন বলে। তো এখানে একটা জিনিস প্রশ্নে বলছে, মানে সংজ্ঞায় কি বলতেছে, গ্যাসীয় আদান প্রদান। সংজ্ঞায় তো চাইলে বলতে পারতো যে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের আদান প্রদান। তো সরাসরি কেন লিখে না, এটার একটা কারণ আছে। কারণটা হচ্ছে তুমি যখন শ্বাস মানে প্রশ্বাস নিচ্ছ, মানে শ্বাস যখন নিচ্ছ তুমি, তখন শুধুই অক্সিজেন নিচ্ছ না, অক্সিজেনের সাথে আরো কিছু জিনিস থাকতে পারে। আগেও বলছি আমি, ধুলাবালি বা কি অল্প পরিমাণে কার্বন ডাই অক্সাইডও থাকবে, ঠিক আছে, বা অন্য কোনো ম্যাটেরিয়ালও থাকতে পারে। এই জন্য এটাকে সরাসরি অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড না বলে গ্যাসীয় আদান প্রদান। আশা করি বুঝতে পারছো। তো সংজ্ঞাটা এইভাবেই লিখবা, বইয়ে যেভাবে দেওয়া আছে। তো এটা গেল বহিঃশ্বসন। তো বহিঃশ্বসন তো আবার 2 ধরনের বা 2 প্রকার, একটা হচ্ছে প্রশ্বাস আর একটা হচ্ছে নিঃশ্বাস। তো আমি এখন লিখে দিব যে প্রশ্বাস বলতে তুমি কি বোঝো বা প্রশ্বাসের সংজ্ঞা কি হবে। প্রশ্বাস বা শ্বাস গ্রহণ, তো এখানে বইয়ে লেখা আছে, পরিবেশ থেকে আমরা যে অক্সিজেনযুক্ত বায়ু গ্রহণ করি একে প্রশ্বাস বলে। তো এটাই লিখতে পারো, এর চেয়ে ভালো সংজ্ঞা আর হবে না। তো আমি লিখতেছি, ওকে, গেল প্রশ্বাস। তো এখন আসবে নিঃশ্বাস। নিঃশ্বাস মানে শ্বাস ছেড়ে দেওয়া বা ত্যাগ করা। তো নিঃশ্বাস কাকে বলে, এই সংজ্ঞাটা কি হবে।
তো আমরা বলতে পারি যে যে প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড ফুসফুস থেকে বাইরে নির্গত হয় তাকে কি বলে? নিঃশ্বাস বলে। এটা আমরা লিখতে পারি, বইয়ে দেওয়া নাই সংজ্ঞাটা। তো আমরা লিখব যে প্রক্রিয়ায়। তো আমরা বহিঃশ্বসন, প্রশ্বাস, নিঃশ্বাস জানলাম, এবার অন্তঃশ্বসনের সংজ্ঞাটা জানবো। তো অন্তঃশ্বসনের সংজ্ঞাটা তোমরা জানো, অন্তঃশ্বসন কি করে? শক্তি উৎপাদন যেটা করে সেটাকে অন্তঃশ্বসন বলে। তো অন্তঃশ্বসনের সংজ্ঞাটাও এমনই হবে যে যে প্রক্রিয়ায় তোমার দেহকোষস্থ খাদ্য, মানে দেহের যে কোষ আছে, কোষের ভিতরে যে খাদ্য আর কি, বা খাদ্য রস থাকে, ওই খাদ্য অক্সিজেনের সাহায্যে জারিত হয়ে গতিশক্তি ও তাপ শক্তি উৎপন্ন হয়, সেই প্রক্রিয়াকে অন্তঃশ্বসন বলে। তো আমি এই সংজ্ঞাটা লিখে দিচ্ছি। তো লিখে নাও সংজ্ঞা, তারপরে আমরা নেক্সট টপিকে যাব। আমি তোমাদের পড়াবো এখন শ্বসনতন্ত্রের প্রবাহ চিত্র। তার মানে আমাদের যে শ্বসন তন্ত্রের যে কাজগুলো, এগুলো পর্যায়ক্রমে কোনটার পর কোনটা সংগঠিত হয়, এটা একটা চিত্রের মাধ্যমে প্রকাশ করব। চিত্র মানেই শুধু আঁকা আঁকি না, নাম লিখেও চিত্র প্রকাশ করা যায়। তো প্রবাহ চিত্রটা এমনই হবে, নাম লিখব। তো আমাদের শ্বসন কার্যটা ফার্স্ট শুরু হয় যেই জিনিসটা দিয়ে, সেটার নাম হচ্ছে নাসারন্ধ্র। ঠিক আছে, আমার জায়গা নাই আর কি, এই জন্য আমি চিত্রটা এইভাবে যেখানে জায়গা পাই সেখানে লিখে নিব। আর তোমরা লেখার সময় বইটা ফলো করবা, বইয়ে যেভাবে আছে এইভাবে লিখবা, ঠিক আছে? তো আমি আপাতত আমার মতো করে লিখে নিচ্ছি যেখানে জায়গা পাচ্ছি। তো প্রথমেই আসে আমাদের নাসারন্ধ্রের নাম। তো তোমরা জানো নাসা মানে হচ্ছে নাক, আর রন্ধ্র মানে হচ্ছে ছিদ্র। তো নাসারন্ধ্র মানে নাকের ছিদ্র, ঠিক আছে? তো আমি চিত্র থেকেও দেখাই দিচ্ছি। এটা হচ্ছে নাসারন্ধ্র হচ্ছে এইটা, এখানে আমাদের নাক, এই যে নাকের দুটো ফুটো, সেটাই হচ্ছে নাসারন্ধ্র। তো এইখান থেকে আমাদের শ্বসন কাজটা শুরু হয়, ঠিক আছে? কোথায় গিয়ে শেষ হয় এটা আমরা একটু পরে দেখব। তো এটা হচ্ছে নাসারন্ধ্র। নাসারন্ধ্রের পরে যেই অঙ্গটা আমাদের শ্বসনে কাজ লাগে সেটার নাম হচ্ছে নাসাপথ। মানে আমার নাকের দুইটা ছিদ্রের ভিতর দিয়ে এভাবে রাস্তা চলে গেছে, ঠিক আছে? একটা মনে হয় যে একটা গর্তের মতো, বা একটা এরকম গর্ত টাইপের একটা জিনিস চলে গেছে, ওইটাকে আমরা বলতেছি নাসাপথ। তো নাসাপথ তো গেল নাসাপথ। নাসাপথের পরে যে অঙ্গটা আমাদের কাজে লাগে সেটা হচ্ছে নাসা গলবিল। নাসা গলবিল হচ্ছে মানে আমাদের যে ষড়যন্ত্র, ষড়যন্ত্র মানে কি? ওই ছেলেরা, মেয়েরা না, ছেলেরা যদি তোমাদের গলায় দেখো, গলায় একটা উঁচু অংশ আছে, ওইটাই হচ্ছে ষড়যন্ত্র, ঠিক আছে? তো আমাদের যে ষড়যন্ত্র, ষড়যন্ত্রের উপরে একটু ফাঁকা জায়গা আছে আর কি, এটাকে আমরা বলতেছি কি? গলবিল বা নাসা গলবিল। তো এই 3 নম্বরে আমাদের যে অংশটা শ্বসনতন্ত্রের ক্ষেত্রে যে অঙ্গটা কাজে লাগে সেটা হচ্ছে নাসা গলবিল। তো আমি লিখে নিচ্ছি নাসা গলবিল। গেল নাসা গলবিল। এরপর আমাদের যে শ্বসনতন্ত্রের কাজে লাগে সেটা হচ্ছে ট্রাকিয়া। এখানে একটা জিনিস দেখো, এই প্রবাহ চিত্রে কিন্তু ষড়যন্ত্রের নাম লিখে নেই। কেন লিখে নেই আমি বলি। কারণ ষড়যন্ত্রের প্রধান কাজ হচ্ছে আমাদের স্বর সৃষ্টি করা, আমাদের ভয়েসটা সৃষ্টি করা হচ্ছে ষড়যন্ত্রের কাজ। শ্বসনের সাথে এর সরাসরি সম্পর্ক নাই, সম্পর্ক আছে কিন্তু একেবারে সরাসরি নাই আর কি। এই জন্য শ্বসনতন্ত্রের যে প্রবাহ চিত্র, এখানে তোমার ষড়যন্ত্রটা লিখে নাই। আমি আশা করি বুঝাইতে পারছি। ষড়যন্ত্রের প্রধান কাজ হচ্ছে কি? স্বর সৃষ্টি করা, আমাদের ভয়েস সৃষ্টি করা। এজন্য এই প্রবাহ চিত্রে শ্বসনতন্ত্র আসে নাই, শ্বসনতন্ত্র বাদ দিয়ে লিখতে হবে। তো শ্বসনতন্ত্র তো নাই। তারপরে এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, একটা এরকম রিং এর মতো সি আকৃতির, এরকম একটা সি আকৃতির কিছুটা, এটাকে আমরা বলি ট্রাকিয়া বা শ্বাসনালী। তো এটা হচ্ছে আমাদের এর পরের অঙ্গ, ট্রাকিয়া। তো ট্রাকিয়া তো এখানে এসে আবার 2 ভাগে বিভক্ত হয়, এটাকে বলে কি? ব্রঙ্কাস। তো এর পরের যে অঙ্গটা, যেটা এই চিত্রে দেখা যাচ্ছে না, এখানে ব্রঙ্কাস থাকবে, এই ব্রঙ্কাস। এর পরের অংশটা হচ্ছে ব্রঙ্কাস। তো ব্রঙ্কাসের পরে তোমরা জানো যে এই ব্রঙ্কাসটা আবার অনেকগুলো শাখা প্রশাখায় বিভক্ত, ঠিক আছে? তো ওইটাকে বলে ব্রঙ্কিউল। তো এর পরের অংশটার নামই হবে ব্রঙ্কিউল, ঠিক আছে? তো একটু খেয়াল করো, ব্রঙ্কিউলের পর যেটা হবে, তোমরা জানো যে এই যে ব্রঙ্কিউলগুলো আছে, এই ব্রঙ্কিউলে অনেকগুলো বায়ুথলি লাগানো থাকে। প্রায় একজন মানুষের দেহে প্রায় 70 কোটি বায়ুথলি থাকে। তো এরপরে ব্রঙ্কিউলের পরে যে অঙ্গটার ভূমিকা শ্বসনতন্ত্রের ক্ষেত্রে, সেটার নাম হচ্ছে কি? অ্যালভিওলাস বা বায়ুথলি। তো দুইটা নামই বইয়ে লিখছে, আমিও লিখতেছি। অ্যালভিওলাস
বা বায়ুথলি, ঠিক আছে। তো এই অ্যালভিওলাস বা বায়ুথলির কাজটা কি সেটাও একটু জানা দরকার। অ্যালভিওলাস বা বায়ুথলি কি করে অক্সিজেন, সে তার কাজ হচ্ছে অক্সিজেন সে নিয়ে নিবে, O2 নিবে, আর ছেড়ে দিবে কি CO2। তো তোমাদের চিত্রে এরকম অক্সিজেন, এই যে এইভাবে এইভাবে তীর দিয়ে দেখানো হচ্ছে যে অক্সিজেন এটার ভিতরে যাচ্ছে, বায়ুথলির ভিতরে কি যাচ্ছে, অক্সিজেন যাচ্ছে। আর এখানে এইভাবে এরো চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে বায়ুথলি থেকে কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাচ্ছে। তো বের হয়ে সেটা আবার কি করবে, বের হয়ে কি এখানেই থাকবে না, এটা আবার এখানে নাক দিয়ে বের হবে, ঠিক আছে। এই জন্য তোমাদের যে চিত্রটা, এই চিত্রটাতে দুইটা দিছে, মানে প্রত্যেকটাতে দুইটা করে তীর দিছে আর কি। তো আমি, তোমরা বইটা ফলো করো, আমি আপাতত তীর দিয়ে দিচ্ছি। ধরো এই বায়ুথলি থেকে কার্বন ডাই অক্সাইড ব্রঙ্কিউলে আসবে, ব্রঙ্কিউল থেকে ব্রঙ্কাসে যাবে, ব্রঙ্কাস থেকে ট্রাকিয়া, ট্রাকিয়া থেকে নাসাগোলবিল, নাসাগোলবিল থেকে নাসাপথ, আর নাসাপথ থেকে নাসারন্ধ্র দিয়ে কার্বন ডাই অক্সাইডটা বেরিয়ে যাবে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ যে অক্সিজেনটা এই অঙ্গগুলো দিয়ে বায়ুথলিতে আসতেছে, আবার কার্বন ডাই অক্সাইডটা এই সবগুলো অঙ্গ ব্যবহার করে বেরিয়ে যাচ্ছে। এই টোটাল প্রক্রিয়াটাই হচ্ছে শ্বসনতন্ত্রের প্রবাহ চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। তো এই কাজগুলোই মূলত শ্বসনে হয়, ঠিক আছে। তো এখানে একটা বিষয় বলতে গেলে, আমাদের এই চিত্রে বা আমাদের এই প্রবাহ চিত্রে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে বহিঃশ্বসন। এখানে কিন্তু অন্তঃশ্বসন দেখানো হয় নাই। না দেখানোর কারণ হচ্ছে তোমাদের যে ক্লাস 7 লেভেলে এখানে শুধু বহিঃশ্বসন নিয়ে বিস্তারিত আলোচনা করছে, অন্তঃশ্বসন নিয়ে অত বিস্তারিত আলোচনা নাই, অল্প কিছু এক দুইটা কথা লিখে আছে। তো এটাই হচ্ছে শ্বসন বা বহিঃশ্বসন। তো অন্তঃশ্বসনটা কি সেটা আমি একটু আলোচনা করে দিই তোমাদের। মানে আমাদের ফুসফুসে অক্সিজেনটা আসে, মানে একবার অক্সিজেনটা ফুসফুসের বায়ুথলিতে প্রবেশ করে, এখানে এতটুকুই দেখানো হয়েছে। তো এরপরে কি ঘটে, তো বায়ুথলিতে অক্সিজেনটা গিয়ে ওইখানে রক্তের সাথে অক্সিজেনটা মিশে, ঠিক আছে। রক্তের সাথে কি হয়, অক্সিজেনটা মিশে। তো মিশার পরে তোমরা জানো যে রক্ত হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদের সারা দেহে চলাচল করে, ঠিক আছে। মানে দেহের প্রত্যেকটা শিরা উপশিরা প্রত্যেকটা কোষে কোষে রক্ত চলাচল করে। তো ওই বায়ুথলিতে গিয়ে যখন অক্সিজেনটা রক্তের সাথে মিশবে, এইখান থেকে আবার কি হবে, রক্তটা আমাদের সারা দেহে ছড়িয়ে যাবে, হার্টের মাধ্যমে পাম্প হয়ে হয়ে সারা দেহে প্রত্যেকটা কোষে কোষে ছড়িয়ে পড়বে। তো কোষে যাবে, ধরো এটা একটা কোষ, এই কোষটার ভিতরে রক্তটা যাবে, ঠিক আছে। তো এই কোষের ভিতরে রক্ত গিয়ে কি করবে, মানে কোষের ভিতর অক্সিজেন যুক্ত রক্তটা, মানে O2 যুক্ত রক্ত, O2 প্লাস রক্ত বলতে আমি O2 যুক্ত রক্ত বোঝাচ্ছি আর কি। O2 যুক্ত রক্তটা গিয়ে কি করবে জানো, যে কোষের ভিতরে যে মাইটোকন্ড্রিয়া থাকে ওই মাইটোকন্ড্রিয়াতে বিক্রিয়া করে শক্তি উৎপাদন করবে এবং কার্বন ডাই অক্সাইড উৎপাদন করবে, শক্তি প্লাস কার্বন ডাই অক্সাইড উৎপাদন করবে, ঠিক আছে। তারপরে কি হবে, এই শক্তিটা আমাদের দেহে সঞ্চিত থাকবে আমাদের কাজকর্ম চলাফেরা করার জন্য। আর কার্বন ডাই অক্সাইডটা যেহেতু আমাদের দেহের জন্য ক্ষতিকর, এই কার্বন ডাই অক্সাইডটা আবার রক্তের সাথে মিশে এটা এখান থেকে আবার বেরিয়ে যাবে, ঠিক আছে। তো এই CO2 যুক্ত রক্ত এটা বেরিয়ে যাবে। তো এখান থেকে বেরিয়ে আবার কোথায় আসবে, ফুসফুসের বায়ুথলিতে। এই বায়ুথলি থেকে কি করবে, এখানে এভাবে এখানে আস্তে আস্তে সবার শেষে আমাদের নাকের ছিদ্র দিয়ে এই কার্বন ডাই অক্সাইডটা বেরিয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল প্রক্রিয়াটা। আমাদের অক্সিজেন নাকের ছিদ্র দিয়ে প্রবেশ করছিল, এভাবে আস্তে আস্তে বায়ুথলিতে আসছে। এই বায়ুথলিতে আসার পর এটা রক্তটা হার্টের মাধ্যমে পাম্প হয়ে প্রত্যেকটা কোষে কোষে গেছে, ওই কোষের ভিতর গিয়ে বিক্রিয়া করে কি করছে, রক্তের মধ্যে যে অক্সিজেনটা থাকে এই অক্সিজেনটা বিক্রিয়া করে শক্তি আর কার্বন ডাই অক্সাইড তৈরি করে। শক্তিটা আমাদের দেহে সঞ্চিত থাকে মাইটোকন্ড্রিয়াতে, আর কার্বন ডাই অক্সাইডটা আবার যেই রাস্তা দিয়ে আসছিল ঠিক একই রাস্তা দিয়ে আবার আমাদের দেহ থেকে বেরিয়ে যায়, ঠিক আছে। এই টোটাল ঘটনাটা দেখলে মনে হয় যে এখানে অনেক বিশাল ব্যাপার স্যাপার, কিন্তু এই সবটা ঘটনা খুব অল্প সময়ে সংঘটিত হয়। এজন্যই বিজ্ঞানীরা বলে যে আমাদের মানব দেহের স্ট্রাকচার হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে জটিল, ঠিক আছে। সবচেয়ে জটিল স্ট্রাকচার হচ্ছে আমাদের মানুষের, এই মহাবিশ্বে যা কিছু আছে, ঠিক আছে। তোমরা বড় হইলে যদি রকেট সায়েন্স নিয়ে পড়ো, এই কঠিন জিনিসগুলো, তো এই রকেট সায়েন্স বলো আর যাই বলো, এগুলো আমাদের মানব দেহের কাছে কিছুই না। আর আমাদের মানব দেহ এতটাই জটিল, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো, মোটামুটি একটা আইডিয়া পাইছো আর কি। তো এখানে তোমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে এই প্রবাহ চিত্রটা খুব ভালো করে শিখে ফেলতে হবে। তো মুখস্থ করা লাগে না, তুমি যদি চিত্রটা বুঝো তাহলে সিরিয়ালি বলতেই পারবা। এরপরেও যদি কারো প্রয়োজন হয় মুখস্থ করে নিবা। আর চিত্রটা খাতায় লেখার সময় বইটা ফলো করবা, বইয়ে যেভাবে আছে এইভাবে লিখবে। এই চিহ্নগুলো খেয়াল করো,
এরো চিহ্ন কিন্তু ডবল ডবল দেওয়া আছে। প্রথমবার অক্সিজেন প্রবেশ করে আর পরে কার্বন ডাইঅক্সাইড বের হয়, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমার প্রবাহ চিত্র, আমার পড়ানো শেষ। এরপরেও কিছু এক্সটার্নাল তথ্য যদি তোমরা জানতে চাও আমি জানাইতে পারি। একটু ওয়েট করো, আমি কিছু তথ্য জানাচ্ছি তোমাদের, কিছু মজার মজার তথ্য। থেকে প্রশ্বাস বলতেছি আর কি, মানে আমরা যে শ্বাস গ্রহণ করি, তো একসাথে মোটামুটি কতটুকু বাতাস আমরা নেই, কেউ যদি জানতে চাও যে একসাথে আমরা কতটুকু বাতাস নেই, তো সেটা হচ্ছে 500 ml, ঠিক আছে। আমরা যে প্রশ্বাস, যেটা আমরা শ্বাস গ্রহণ করতেছি বা নিঃশ্বাস যেটা ছেড়ে দিচ্ছি, মোটামুটি 500 ml এর মতো আমরা নিতে পারি। তুমি জোরে একটা শ্বাস নাও, আবার ছেড়ে দাও জোরে করে, এভাবে ছেড়ে দিলে মূলত নেওয়ার সময় 500 ml পর্যন্ত সম্ভব, আবার ছাড়ার সময় 500 ml পর্যন্তই ছাড়তে পারো, ঠিক আছে। তারপরে আরেকটা জিনিস, যে আমাদের যে ফুসফুস, তুমি যখন শ্বাস ছেড়ে দিচ্ছ, ছেড়ে দিলাম, তখন কিন্তু ফুসফুস একেবারে অক্সিজেন শূন্য হয়ে পড়ে না, ঠিক আছে। একেবারে বাতাস শূন্য বা অক্সিজেন শূন্য হয় না, ঠিক আছে। যদি এমনটা হইতো তাহলে আমরা শ্বাস বন্ধ করে থাকতে পারতাম না, বা আমরা পানির নিচে ডুব দিয়েও কিন্তু কিছুক্ষণ থাকতে পারি। তো কিভাবে থাকি? কারণ আমাদের ফুসফুস মোটামুটি 1500 ml বাতাস বা বায়ু সবসময় স্টোর করে রাখে। 1500 ml বায়ু কি করে রাখে? স্টোর করে রাখে, ঠিক আছে। এই জন্যই আমরা চাইলে কিছুক্ষণ শ্বাস বন্ধ করে থাকতে পারি। তুমি চাইলেও পারো 30 সেকেন্ড, কেউ 30 সেকেন্ড, কেউ আরও বেশি শ্বাস বন্ধ করে থাকতে পারি, পানির নিচে ডুব দিয়ে থাকতে পারি। এটা মূলত ওই ফুসফুসে যে বায়ু স্টোর করে রাখে সেটার জন্য। আর কি পরিমাণ স্টোর করে? মোটামুটি 1500 ml এর মতো। আরো কিছু জিনিস জানতে পারো, যেমন ধরো আমাদের যে ফুসফুস, এই ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা কত? তোমরা যদি জানতে চাও যে আমাদের ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা কত, এই ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা হচ্ছে 4500 ml, ঠিক আছে। একজন সুস্থ স্বাভাবিক মানুষ তার ফুসফুসে চাইলে সর্বোচ্চ 4500 ml বায়ু ধারণ করতে পারবে, এর বেশি পারবে না। তবে যারা অ্যাথলেট, মানে যারা দৌড়বিদ, ওরা যেহেতু অনেক প্র্যাকটিস করে, ওরা চাইলে 6000 ml বায়ু ধারণ করে নিতে পারে, ঠিক আছে। যেমন উসাইন বোল্টের নাম তোমরা শুনছো, উসাইন বোল্ট এরকম যারা অ্যাথলেট আছে আর কি, ওরা যেহেতু অনেক প্র্যাকটিস করে দৌড়ের, এজন্য ওরা চাইলে একটু বেশি পারে। আর আমরা সাধারণ মানুষরা 4500 ml বায়ু ফুসফুসে ধারণ করতে পারবো সর্বোচ্চ, এর বেশি পারবো না। তো এই হচ্ছে কিছু ইন্টারেস্টিং তথ্য, আর এটা ছিল প্রবাহ চিত্র। তো আমাদের এই টপিক শেষ, আমরা নেক্সট টপিকে যাব। তো শ্বসনতন্ত্রের যে রোগগুলো আছে, এর মধ্যে 1 নাম্বার বা প্রথমেই যে রোগটা আসে সেটার নাম হচ্ছে যক্ষ্মা। আগে একটা কথা প্রচলিত ছিল, যক্ষ্মা হইলে রক্ষা নাই। তার মানে যক্ষ্মা হইলে তোমাকে মরতেই হবে, এটা থেকে বাঁচার কোনো উপায় নেই। এখন সাধারণত এইচআইভিটা এরকম আর কি, এইচআইভি হইলে তোমাকে মরতেই হবে, আগে আর পরে। তো যাই হোক, তো যক্ষ্মা হইলে রক্ষা নাই, এই কথার এখন কোনো আর ভিত্তি নাই। এক সময় ছিল, এখন ভিত্তি নাই, কারণ এখন 2 ধরনের সিস্টেম আছে। প্রথম হচ্ছে বিসিজি নামে একটা টিকা আছে, এই টিকাটা বাচ্চাদের সাধারণত 1 বছরের মধ্যে দিতে হয়। ওই টিকাটা দিলেও সাধারণত যক্ষ্মা হয় না। আর যারা টিকা নেয় নাই, ধরো যারা বড় মানুষ আছে টিকা নেয় নাই বাচ্চাকালে, ওদের জন্য চিকিৎসা আছে, অ্যান্টিবায়োটিক আছে, ওইটা খাইলে সাধারণত যক্ষ্মাটা সেরে যায় আর কি। তারপরেও যক্ষ্মায় প্রায় অনেক মানুষ মারা যায় পৃথিবীতে, কারণ আফ্রিকা অঞ্চলে অনেক মানুষ আছে যারা চিকিৎসাই করতে পারে না টাকার জন্য। একজন লিখছে জন্ম হইলে রক্ষা নাই, ঠিক আছে, এটাও ঠিক, কারণ তুমি জন্মাইলে মরতে হবেই, ঠিক আছে। মানে পৃথিবীতে তুমি যদি বলো যে এই পৃথিবীতে কোন কথাটা সবচেয়ে বেশি সত্য, তো যে কথাটা সবচেয়ে বেশি সত্য সেটা হচ্ছে তোমাকে মরতে হবে, ঠিক আছে। তুমি যদি জন্মাও তাহলে মরতে হবে, এটা হচ্ছে সবচেয়ে সত্য কথা। আচ্ছা যাই হোক, তো আমি যেটা বলতেছিলাম আর কি, যে যক্ষ্মা যে রোগটা, এটাকে ইংরেজিতে টিভি বলে আর কি। ইংরেজিতে কি বলে? টিভি। তো এই যে টিভি রোগটা, টিভি নামটা আসছে মূলত একটা ইংরেজি নাম থেকে আর কি, টিউবারকিউলোসিস। টিউবারকিউলোসিস এই নামটা থেকে সংক্ষেপে টিভি, ঠিক আছে। তো যক্ষ্মা হচ্ছে বাংলা নাম, আর ইংরেজি নাম হচ্ছে টিভি বা টিউবারকিউলোসিস। তো এই যে রোগটা, এই রোগটা হচ্ছে একটা সংক্রামক রোগ, একটা ব্যাকটেরিয়ার মাধ্যমে রোগটা হয় আর কি। ব্যাকটেরিয়ার নামটাও ওই যে ওইটাই, টিউবারকিউলোসিস, মানে মাইকোব্যাকটেরিয়াস টিউবারকিউলোসিস, এই ব্যাকটেরিয়ার আক্রমণে হয়। নামটা অনেক কঠিন, আর তোমাদের বইয়ে যেহেতু নামটা নাই তোমাদের জানতে হবে না। তো এই যক্ষ্মা বা টিবি রোগটা সম্পর্কে তোমাদের যে তথ্যগুলো জানতে হবে সেগুলো হচ্ছে এরকম। প্রথমে জানতে হবে লক্ষণ, প্রথমে কারণ জানতে হবে, কেন যক্ষ্মা হয়। তো কারণটা কি? একটা ব্যাকটেরিয়ার আক্রমণে যক্ষ্মাটা হয়।
তো ব্যাকটেরিয়ার নামটা তোমাদের বইয়ে নাই, তোমাদের শিখতে হবে না। তারপর আমি নামটা বললাম, মাইকোব্যাকটেরিয়াস টিউবারকিউলোসিস, নামটা একটু কঠিন আর কি। আচ্ছা যাক, তো কারণ জানলাম, তারপরে জানতে হবে লক্ষণ। তো তোমাদের বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে লক্ষণ কি। একটা লক্ষণ হচ্ছে তোমার দেহের ওজন খুব কমে যাবে, শরীর খুব দুর্বল হয়ে যাবে। মানে এই যে যক্ষা নামটা কোত্থেকে আসছে জানো? যক্ষা মানে যার ক্ষয় হয়। তো টিবি রোগ হইলে মানুষ এমন খুব শুকিয়ে যায় আর কি, একবারে হাড্ডি ছাড়া আর কিছুই থাকে না, শরীরের অনেক ক্ষয় হয়, এই জন্য এই নামটা যক্ষা হয়েছে। তো লক্ষণগুলো পড়বা, খুসখুসে কাশি থাকবে, কাশির সাথে রক্ত যাইতে পারে, আবার জ্বর হইতে পারে, এরকম অনেক লক্ষণ দেওয়া আছে। লক্ষণের পরে পড়তে হবে প্রতিকার, প্রতিকার এরপরে পড়তে হবে প্রতিরোধ। তো তোমরা নিশ্চয়ই প্রতিকার আর প্রতিরোধের পার্থক্য বুঝো। প্রতিরোধ মানে হচ্ছে কি, রোগটা এখনো হয় নাই, না হওয়ার আগেই তুমি ব্যবস্থা নিচ্ছ, যেমন টিকা নেওয়া, বিসিজি টিকা নেওয়া, বিসিজি টিকা, এটা হচ্ছে প্রতিরোধ। সাধারণত বাচ্চাদের 1 বছরের মধ্যে এই টিকাটা দিতে হয়। তো এই বিসিজি টিকা যদি নিয়ে রাখো, সাধারণত যক্ষাটা আর হয় না, এমনটা ডাক্তাররা দেখছে বিবেচনা করে। মানে বিষয়টা হচ্ছে এমন যে বিসিজি টিকা নিলে হবেই না এমন না, দেখা গেছে সাধারণত হয় না আর কি, আবার 1-2 জন ব্যতিক্রম থাকতে পারে। তো প্রতিরোধ মানে কি, রোগ হওয়ার আগে ব্যবস্থা নেওয়া, আর প্রতিকার মানে হচ্ছে রোগ হয়ে গেছে সেটার কি ব্যবস্থা। তো রোগ হয়ে গেলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে। তো সাধারণত ডাক্তাররা তোমার রোগের তীব্রতা দেখে ওষুধ দিবে আর কি, কারোর জন্য 3 মাসের কোর্স, কারোর জন্য 6 মাস বা 9 মাসের কোর্স দিবে। তো যাই হোক, তো এই 4টা জিনিস পড়তে হবে, যক্ষা নিয়ে 4টা জিনিস পড়বা, কারণ, লক্ষণ, প্রতিকার, প্রতিরোধ। তো আশা করি তোমরা বুঝছো বিষয়টা। আর বইয়ে সব তথ্য সুন্দর করে দেওয়া আছে, এখানে আমার বোঝানোর মতো কিছু নাই, ঠিক আছে? তো পড়ে নিও তোমরা। বলতে গেলে সারা বিশ্বে, মানে একটা হিসাবে দেখা গেছে সারা বিশ্বে 22 লাখ মানুষ যক্ষায় মারা যায়, ঠিক আছে? তো তোমার কাছে কথাটা শুনলে অবাক লাগবে যে কিভাবে সম্ভব এটা। কারণ পৃথিবীতে এমন অনেক দেশ আছে, অনেক অনুন্নত দেশ আছে যাদের ঠিকমতো হাসপাতাল নাই। তুমি যদি আফ্রিকাতে যাও, এমন অনেক অঞ্চল আছে যেখানে তোমার মানে ওর বাড়ি থেকে হাসপাতালে যাইতেই হয়তো 1 মাস লাগে, পাহাড়ি অঞ্চল। তো ওরা কিন্তু ডাক্তার দেখায় না, তো ওরা রোগাক্রান্ত হইলে মারা যায় আর কি, এরকম আর কি। তো এই জন্য সারা বিশ্বে 22 লাখ মানুষ যক্ষা রোগে মারা যায় এখনো, মানে চিকিৎসা বের হওয়ার পরই। আর চিকিৎসা বের না হইলে কি হইতো তুমি চিন্তা করো। আরে প্রতি বছরে, বোকা নাকি, প্রতিদিনে নাকি, প্রতি বছরে 22 লাখ মানুষ। তো গেল যক্ষা, যক্ষা হইলে রক্ষা নাই। তারপরে যে রোগটা আসবে সেটা হচ্ছে নিউমোনিয়া, এটাও খুব ডেঞ্জারাস একটা রোগ নিউমোনিয়া, বিশেষ করে বাচ্চাদের জন্য আর বুড়াদের জন্য, ঠিক আছে? নিউমোনিয়া, তোমরা এটা জানো কিনা যে আমরা যে করোনা ভাইরাসে যে আক্রান্ত হয় মানুষ, তো করোনা ভাইরাসের যে মানে ইয়াগুলো যে অ্যাটাক করে, যে করোনা ভাইরাস, এটা অনেকটা নিউমোনিয়ার মতো। চীনে যখন প্রথম করোনা ভাইরাসের আক্রমণ হয়েছে, ডাক্তাররা প্রথম এটাকে নিউমোনিয়া বলছিল, যে এটা নিউমোনিয়া রোগ। পরে দেখছে যে না, এটা তো নিউমোনিয়া না, নিউমোনিয়ার মতো কিন্তু নিউমোনিয়া না, ঠিক আছে? তো যাই হোক, তো নিউমোনিয়া মূলত ফুসফুসের রোগ। তবে মাঝে মাঝে এমন হয় নিউমোনিয়া ফুসফুস ছাড়াও বিভিন্ন জায়গায় অ্যাটাক করে, যেমন হার্টে বা কিডনিতে অ্যাটাক করতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নিউমোনিয়া ফুসফুসে অ্যাটাক করে। তো নিউমোনিয়ার কারণ জানতে হবে। তো নিউমোনিয়ার কারণ, এটাও একটা ব্যাকটেরিয়ার কারণেই হয়। আর এই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে কক্কাস। তোমরা একটা প্রথম অধ্যায়ে মনে পড়ছো এটা, কক্কাস নামে একটা ব্যাকটেরিয়ার জন্য এটা হয়। তারপরে তোমাকে জানতে হবে লক্ষণ। তো লক্ষণ হচ্ছে তোমার কাশি আর শ্বাসকষ্ট হবে। তোমাদের একটা জিনিস আমি বলি, অনেকে হয়তো জিনিসটা বুঝো না, যে আমাদের যে রোগ শোক আছে না, মানে আমাদের যত ধরনের রোগ হয়, এই রোগ 2 ধরনের, ঠিক আছে? একটা হচ্ছে সংক্রামক, একটা হচ্ছে অসংক্রামক, ঠিক আছে? তো সংক্রামক কোনগুলো? যেগুলো তোমার রোগ জীবাণুর দ্বারা হবে, ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, ঠিক আছে? এরকম জীবাণু দিয়ে হয়, জীবাণুর জন্য হয়, জীবাণুর জন্য হয়, সেগুলো কি সংক্রামক রোগ। তাহলে নিউমোনিয়া যেহেতু কক্কাস নামে একটা ব্যাকটেরিয়া দেওয়া হয়, তাহলে এটা কি হবে? সংক্রামক রোগ হবে। যক্ষা যেহেতু একটা ব্যাকটেরিয়ার কারণে হয়, যক্ষাটাও জীবাণুর জন্য, অর্থাৎ সংক্রামক রোগ। আর অসংক্রামক রোগ কি, কোনো জীবাণুর জন্য না, এটা অন্য তোমার কোনো অর্গানের প্রবলেমের জন্য হয়, যেমন ডায়াবেটিস, তোমার অনিদ্রা, তারপরে হাই হাই প্রেশার যেটাকে বলি আর কি, মানে উচ্চ রক্তচাপ, তারপরে হার্টের অনেক সমস্যা আছে, এইগুলো হচ্ছে অসংক্রামক রোগ।
যেমন ডায়াবেটিস কিন্তু কোনো ব্যাকটেরিয়া ভাইরাসের জন্য হয় না, ডায়াবেটিস হয় ইনসুলিন নামক একটা এনজাইমের জন্য, যেটা আমাদের দেহে উৎপন্ন হয় আর কি। তো এটাই হচ্ছে রোগ। রোগ দুই ধরনের, সংক্রামক অসংক্রামক। তো যেটা হয়েছে আর কি, আগে সংক্রামক রোগে মানুষ বেশি মারা যাইত, ঠিক আছে, অসংক্রামক রোগ তেমন একটা ছিল না। তুমি 20 বছর আগে, 20 বছর আগে তোমরা ছিলে না, আমি ছিলাম, আমি যখন খুব ছোট ছিলাম আর কি, 20 বছর আগে আমি শুনি নাই ডায়াবেটিসের নাম, তেমন একটা শুনি নাই। আর এখন প্রতি ঘরে ঘরে ডায়াবেটিস, ঠিক আছে। তো যেটা হয়েছে আর কি, আমি যেটা বলতেছিলাম যে 1800 কত সালে যেন বিজ্ঞানীরা অ্যান্টিবায়োটিক আবিষ্কার করছে, বুঝছো। তো অ্যান্টিবায়োটিক সংক্রামক রোগের জন্য খুবই উপকারী, ঠিক আছে। মানে ব্যাকটেরিয়া যত খারাপই হোক না কেন, অ্যান্টিবায়োটিক খাইলে সাধারণত মারা যায়। তো যেটা হয়েছে, যখন বিজ্ঞানীরা অ্যান্টিবায়োটিক আবিষ্কার করছে, তখন সংক্রামক রোগের দ্বারা মৃত্যুর হারটা অনেক কমে গেছে, ঠিক আছে। তখন বিজ্ঞানীরা বলছিল গর্ব করে যে এমন একটা সময় আসবে পৃথিবী থেকে আমরা রোগকে বিদায় করে দিতে পারবো, ঠিক আছে। তো পরে দেখা গেছে আস্তে আস্তে, মানে বিজ্ঞান যখন ওই দিকে উন্নত হচ্ছে, আস্তে আস্তে অসংক্রামক রোগের সংখ্যা বাড়তেই আছে। ডায়াবেটিস, ক্যান্সার, ক্যান্সার অসংক্রামক রোগ, কারণ ক্যান্সার সাধারণত কোনো জীবাণুর জন্য হয় না, ব্যতিক্রম আছে এক দুইটা। তো ডায়াবেটিস, ক্যান্সার, উচ্চ রক্তচাপ, এমন অনেক ধরনের অসংক্রামক রোগ এমন বাড়ছে, এখন যতজন না সংক্রামক রোগে মারা যায়, এর চেয়ে অনেক বেশি মানুষ অসংক্রামক রোগে মারা যায়, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো বিষয়টা, অফ টপিক ছিল বাট তোমাদের জানার জন্য দরকার, এজন্য আমি বললাম। তো এখন পৃথিবীতে অসংক্রামক রোগে বেশি মানুষ মারা যাচ্ছে, আর অসংক্রামক রোগ থেকে বাঁচার কোনো উপায় নাই। মানে অসংক্রামক রোগগুলো এমন যে এটা থেকে তুমি পুরোপুরি কখনোই সারবা না, ঠিক আছে। একটু পরে আমরা হাঁপানি বা অ্যাজমা নিয়ে পড়বো। তো অ্যাজমা হচ্ছে একটা অসংক্রামক রোগ, এটা কোনো জীবাণুর কারণে হয় না, ঠিক আছে। তো যেগুলো অসংক্রামক রোগ এগুলো একেবারে সারবে না, কারো যদি ডায়াবেটিস হয় একেবারে সারবে না, ঠিক আছে। তো এই অসংক্রামক রোগগুলো এমন আর কি, একেবারে সারে না, তবে এটাকে কন্ট্রোল করে রাখা যায়। আর সংক্রামক রোগ হচ্ছে সেরে যাবে, হয়তো একেবারে সেরে যাবে, নাহলে মানুষটা মারা যাবে, এরকম আর কি। যেমন করোনায় যারা আক্রান্ত হচ্ছে হয়তো সেরে যাচ্ছে, নতুবা মারা যাচ্ছে। আচ্ছা, যাই হোক, তো আমরা যেটা বলতেছিলাম যে আমাদের নিউমোনিয়া, তো নিউমোনিয়ার লক্ষণ পড়বা, লক্ষণ সম্পর্কে বলা আছে কাশি, শ্বাসকষ্ট হবে, আর অনেক কিছু বলা আছে। তারপরে তুমি প্রতিকার পড়বা, তারপরে আছে প্রতিরোধ। তো প্রতিরোধ হচ্ছে তোমার, এখন নিউমোনিয়ার চিকিৎসা আছে, মোটামুটি ভালো চিকিৎসাই আছে নিউমোনিয়ার। তারপরেও নিউমোনিয়া খুব ডেঞ্জারাস, যখন ছোট বাচ্চাদের নিউমোনিয়া হয়, অনেক বাচ্চা নিউমোনিয়ায় মারা যায়। তো গেল আমাদের দুইটা রোগ, যক্ষ্মা আর নিউমোনিয়া। তারপরে আছে ব্রঙ্কাইটিস নামে একটা রোগ। তুমি কিছু মানুষ দেখবা, কিছু মানুষ আছে এরকম যারা একটু পর পর বিড়ি সিগারেট খায় আর হু হু করে কাশে শুধু। তুমি দেখছো কিনা, আমি দেখছি এমন অনেক মানুষ একটু পর পর একটা বিড়ি সিগারেট ধরাবে আর কাশবে শুধু। তো ওই মানুষগুলোই মূলত ব্রঙ্কাইটিসে আক্রান্ত আর কি, ঠিক আছে। তো এই সাধারণত ধূমপানের জন্য এটা হয়। তো এই ব্রঙ্কাইটিস রোগটা অতটা ডেঞ্জারাস না, বাট খুব ভুগায় আর কি, বুঝছো। আর সাধারণত ধূমপান ছেড়ে দিলে এটা আস্তে আস্তে সেরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ব্রঙ্কাইটিসের পরে আরেকটা রোগ আসতেছে, যেটা হচ্ছে হাঁপানি বা অ্যাজমা। খুব ভোগায় আর কি এই রোগটা। হাঁপানি রোগটা এমন একটা জিনিস, এটা একবার হইলে সারবে না, মানে সারা জীবনের জন্য সেরে যাবে না, যেহেতু এটা অসংক্রামক রোগ। আমি একটু আগে তোমাদের বুঝাইছি যে অসংক্রামক রোগগুলো একেবারে সারে না। তো হাঁপানি বা অ্যাজমা হচ্ছে এরকম অসংক্রামক রোগ, ঠিক আছে। তো তুমি দেখবা গ্রামে কিছু মানুষ এরকম আছে যে ওই ওর হাঁপানি আছে, ওর সামনে যাইস না। মানে আমি ছোটবেলায় এই ধরনের কথা শুনছি যে ওর কিন্তু হাঁপানি আছে, ওর সামনে যাবি না বা ওর কাছে যাবি না, এরকম। তো আসলে এই অ্যাজমা বা হাঁপানি কোনো সংক্রামক রোগ না যে এটা একজনের দ্বারা আরেকজন আক্রান্ত হবে, ঠিক আছে। এটা যেহেতু অসংক্রামক রোগ, এটা একজনের দ্বারা আরেকজন আক্রান্ত হবে না, ছোঁয়াছে না, ঠিক আছে। এটা কোনো সমস্যা নাই হাঁপানি রোগের সামনে গেলে। তো যেটা বলতেছিলাম আর কি, হাঁপানি বা অ্যাজমা, এটা তোমরা তো জানো এটার প্রধান লক্ষণ হচ্ছে শ্বাসকষ্ট হওয়া আর কি। আর সাধারণত অ্যাজমা রোগী যারা, এদের সাথে সবসময় ইনহেলার রাখতে হয়, কারণ কোন সময় যে হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হবে জানা নাই। তো এখানে কারণ সম্পর্কে বলা আছে যে বাতাসের ধুলাবালি, তারপর ফুলের রেণু বা অ্যালার্জিযুক্ত কোনো খাবার, এসব কারণে এটা বাড়তে পারে। তো এগুলো তোমরা পড়বা। তো এটার নাম কেন হাঁপানি হয়েছে জানো? মানে সাধারণত হাঁপানি মানে হাঁ করে শ্বাস নেওয়া, ঠিক আছে। বা হাঁপানি মানে হচ্ছে এরকম করা আর কি। তো যারা হাঁপানিতে আক্রান্ত বা অ্যাজমায় আক্রান্ত, ওরা দেখবা শ্বাসকষ্ট হইলে এইভাবে করে শ্বাস নেই, এই জন্য এটার নাম হচ্ছে হাঁপানি বা হাঁ করে শ্বাস নেওয়া। তো সারা বিশ্বে দেখা গেছে তোমার 15 কোটি মানুষ আক্রান্ত এই হাঁপানিতে, 15 কোটি মানুষ আক্রান্ত সারা বিশ্বে।
আর বাংলাদেশে নাকি প্রতি বছর তোমার 50,000-এর মতো মানুষ হাঁপানিতে আক্রান্ত হয়। ঠিক আছে। আর খুবই দুঃখজনক ব্যাপার হচ্ছে এদের 15% মানুষ সঠিক চিকিৎসা পায়, আর বাকি 85% মানুষই সঠিক চিকিৎসা পায় না। হয়তো ওরা ডাক্তারের কাছে যায় না, অথবা যাওয়ার মতো সামর্থ্য নাই, টাকা পয়সা নাই, এরকম। তো গেল এটা হাঁপানি বা অ্যাজমা। তো এটা অসংক্রামক রোগ, কোনো জীবাণু দিয়ে হচ্ছে না। এই হচ্ছে তোমার শ্বসনতন্ত্রের সাথে সংশ্লিষ্ট রোগ। তো শ্বসনতন্ত্রকে ভালো রাখতে গেলে মানে কমন যে বিষয়টা সেটা হচ্ছে তোমার ধুলাবালি থেকে দূরে থাকা, ধূমপান থেকে দূরে থাকা, এগুলো হচ্ছে কমন জিনিস আর কি। এছাড়াও আরো অনেক কিছু আছে। তো এই জন্য আমরা বাইরে গেলে মাস্ক পরা উচিত। যাই হোক, তো এটাই হচ্ছে তোমার মোটামুটি অধ্যায়টা আর কি, অধ্যায়টা আমরা শেষ করলাম।